চা খাওয়ার একটা ব্যাপার বলেছিলেন। না না, ওইটা তৌহিদ আফ্রিদির সাথে দেখা না, ওইটা আরেকটা, আপনি ওটা বুঝেন নাই। ওইখানে ওইটা ভিডিওটাতে ক্যাপশন দিছিলাম ওই কারণে যে একটা ছেলে চা নিয়ে ঢুকতেছে আর আমি বলছিলাম যে টেবিলের ওই পাশে সুখন সাহেব বসে আছে, তার মানে এডিসি দেরকে তখন অ্যাসিস্ট করতেছিল সুখন 18 সালে, আমার পিছনে লেগেছিল। আফ্রিদিকে আমি একটা চেলা হিসেবে চা নিয়ে যে ঢুকবে, চালা আর কি, আপনি যে প্রফেশনটার কথা জিজ্ঞেস করলেন, যে দল যেই হোক আমি চা টানবো, আমার পাপা আর মি আমরা সেফ, আমরা চা টানবো, ওইটার কথা বলতেছি। আচ্ছা যাই হোক, ভিডিওটা আসলে শুনুন, সাইবার ক্রাইমের গল্পটা আপনি জানতে চাইছেন তো সেটাই বলি আগে। তৌহিদ আফ্রিদি, লিভ হিম। আমি সাইবার ক্রাইমের নিরাপদ সড়ক চাই আজব তো নামে একটা শো করতাম, সোলো শো, ম্যাঙ্গো স্কোয়াডের। এরকম একা দাঁড়ায় কথা বলার শো তখন ছিল না 18 সালে। এখন না সবাই অনেক বড় বড় বক্তা জার্মানি, কানাডা, আমেরিকায় বসে আলাপ করে বা বাংলাদেশে আলাপ করে, কিন্তু ক্যামেরার দিকে তাকায় আলাপ করার লোকটা ছিল না। আলাপ করতে জানতে হবে তো। আমি এখন আলাপ করি না, 18 সালের পর থেকে করি না, যখন আমি দেখলাম আমি সাফার করে ফেলছি কথা বলার জন্য। সো গেলাম, আমাকে 7-8 ঘন্টা বসায় রাখা হইতো ওয়েটিং রুমে, আর হলো ওই আমার নিজের ভিডিও 16 দেখাইতো, আর আমাকে চিনি ছাড়া লাল চা খাইতে দিত আর কি, এমনি আর কি, লাইক এটাই, মানে আসেন বসেন বসে থাকেন, মানে মানে নিজের অবস্থানটাকে, আপনার অবস্থানটাকে যেন ছোট করার জন্য এটাই এনাফ। আমার গায়ে তার মাইর দেওয়ার দরকার নেই, গালিও দেওয়ার দরকার নেই। কিন্তু আপনাকে কতদিন নিয়ে 5 দিন 6 দিন এরকম 6 দিন হাজিরা দিছি আমি এরকম। 7-8 ঘন্টা শুধু আপনার হ্যাঁ, আমি বসে মানে আমি কোন আয়নাঘরের কথা বলতেছি না, লাইক সোফালা ওয়েটিং রুমে বসে থাকতাম। কিন্তু যিনি এডিসি সাহেব আমার সাথে কথা বলবেন, উনি হ্যাঁ হি করতেছেন, অন্য ছেলে মেয়ে রুমে যাচ্ছে, উনি গল্প করতেছেন, কিন্তু আমি ভয়েস শুনতেছি কিন্তু আমাকে ডাকতেছে না। আমাকে যখন ডাকছে, আমার নিজের ভিডিও আমার 16 বার দেখার কিছুই নাই, এটা একটা পানিশমেন্ট। ভিডিও চলতো, থামায় বলতো যে এটা বলতে পারবেন না, এটা গভর্নমেন্টের বিরুদ্ধে গেছে, এটা বলা যাবে না। আমি বলেছিলাম যে একটা ছাত্র যদি মারা যায় বাসে অ্যাক্সিডেন্টে, আপনি যদি একটা পরিবারকে আপনি 1 কোটি টাকাও ধরাই দিয়ে বলেন যে পরিবারের সদস্যের বিনিময়ে 1 কোটি টাকা না, আমি একটা অ্যামাউন্ট বলছিলাম 3 লাখ 4 লাখ টাকা দিলে তো আর ওই সন্তান ফিরে আসবে না। ওই সন্তান তো ওইটুকু টাকা খালি আর্ন করার জন্য জীবনটা পায় নাই, সে তার ফ্যামিলির প্রতি অবদানের কথা মিন করছিলাম। তারা ভিডিওটা থামায় বললো যে এটা কেন বললেন, গভর্নমেন্ট তো তাও কিছু টাকা দেয়, যদি কিছুই না দিত দেন হোয়াট। তখন আমি বুঝলাম যে আমার এখানে বড় বিপদ। আর 5ম দিন যেদিন আমি বসেছিলাম ওইখানে, আর্মি হেডকোয়ার্টার থেকে একটা চিঠি আমার আব্বা বরাবর গেল, আব্বা বরাবর তাও, যে আপনার পুত্রকে কন্ট্রোলে থাকতে হবে, তার ফেসবুক স্ট্যাটাস এন্ড ভিডিও হচ্ছে বিব্রতকর এবং উস্কানিমূলক রাষ্ট্রের জন্য। এটা তো খুবই ডেঞ্জারাস কথা। এরকম চিঠির সেকেন্ড ওয়ার্নিং মানে তো রাষ্ট্রদ্রোহী মামলা করে দিবে, পাসপোর্ট নিয়ে রেখে দিবে। আমি কোনো কিছু চাপা মারতেছি না, চিঠিটা কিন্তু আমি আপলোড করছিও, ফেসবুকে সবাই জানে। হ্যাঁ, রাত 3:30 আপলোড করছিলাম, মাথা নষ্ট হয়ে গেছিল, শেখ হাসিনা থাকা অবস্থায় আমি আপলোড করছিলাম যে আমি আর পারবো না বসে থাকতে, আই উইল টক, এত লোক মরে যাচ্ছে, এখন আর চুপ করে বসে থাকার টাইম নেই। তো 18 সালে এগুলো আমার সাথে হয়েছিল, এবং আমার ফেসবুকটা 15 দিন গভর্নমেন্টের কাছে হ্যাক ছিল, এবং ইলেকশনের 7 দিন পরে আমাকে প্রোফাইলটা দিয়ে বলা হলো যে আপনার আমার ফেসবুক পাসওয়ার্ড 12345, আমি যেন আমার মতো করে পাসওয়ার্ড করে নিই। সো এই সাফার করা মানুষগুলো কি ভুলে যাবে নাকি? মানে সোলাইমান সুখনের সেদিন জমিদারি দিন ছিল, আমার ছিল খুব খারাপ দিন, তো এখন দিন চেঞ্জ হলে এটা কি আমি ভুলে যাবো নাকি? মনে থাকবে না? যদি এটা বিপরীত হয়, আবার যদি ক্ষমতায় ফিরে আসে, তখন তো যাদের নামে বলছেন বা যাদেরকে বলছেন তারা তো আপনাকে বাঁচাতে দিবে কি? দুটো জিনিস হবে, কোনোদিন এটা হবেই না, এটা কোনোদিন হইতেই পারবে না, ইনশাল্লাহ কখনোই হবে না। এরা কোনোদিন আর আগের জায়গায় আসতে পারবে না। মানুষের সাপোর্টেই এখন মারামারি হবে। মানে যদি আমাকে কিছু ক্ষতি করতে আসে, পাবলিকই অ্যান্সার দিবে। 18 সালে আমি একটা ছোট মানুষ ছিলাম, 15 সালে মিডিয়া আসছিলাম, 3 বছরে আমাকে ছুটানোর জন্য কোনো লোক দাঁড়াইতো না। আপনি এখন আমাকে এখান থেকে তুলে নিয়ে যান, দেখেন কোনো লোক দাঁড়ায় কি দাঁড়ায় না, আমার ওইটুকু বিশ্বাস মানুষের প্রতি আছে। আর দ্বিতীয় পয়েন্ট, যদি এমনটা হয়েই যায়, আমার আর্থিক সামর্থ্য অনুযায়ী আমি অন্য স্টাইলে বর্ডার পার হয়ে অন্য কোনো দেশে সেটেলড হয়ে যাবো, ধরেও পারবে না, ওরা যেটা করতেছে সেটাই করবো। আচ্ছা, বাংলাদেশে থাকা হবে না আর কি, মিস করবো দেশকে। এটাই। ছাত্র আন্দোলনে আপনাকে সক্রিয় ভূমিকা পালন করতে আমরা দেখেছি, এবং সোশ্যাল মিডিয়াতে একদম 15 জুলাই থেকে আপনি সরগরম। এবং আমি যদি বলি যে আপনি কিন্তু বিপ্লবী ক্ষুদিরাম বসুর একটা স্ট্যাটাসও শেয়ার করেছিলেন সেই সময়টা, এবং সাবেক সরকার থাকাকালীন আপনি বলছেন যে চিঠিটাও আপনি পোস্ট করেছেন। তাহলে এবার এটা লিখছিলাম যে গরম পানি ঢেলে দিলে তো মানুষ মরলো কিভাবে হেলিকপ্টার থেকে, সেটা তখন শেখ হাসিনা তখন দেশে ছিলেন। গরম পানি ঢেলে দেওয়ার কিন্তু আরেকটা বিষয় সম্প্রতি চলছে, আপনি তো শুনছেন যে যারা বিপ্লবী ছাত্র ছিল তাদের মাথায় আলো আসবে, মারা খাবেই। হ্যাঁ, আচ্ছা, এই বিষয়টা আপনার কেমন লাগছে যে দেখার পরে, যে এই যে স্ক্রিনশটগুলো যে ভাইরাল হয়েছে, এগুলো দেখার পর মানে আপনি একজন শিল্পী হিসেবে আপনার কি বলার আছে? শিল্পী হিসেবে বলার আছে যে আপনি তো বুঝতেছেন যে আমি আপনি তো বললেন, নিজের মুখে বললেন যে আমি 15 তারিখ থেকে সরব ছিলাম, তাহলে আমার কেমন লাগতে পারে, উল্টা পথের পথিককে কেমন লাগতে পারে। সো আমার কাছে মনে হয়েছে যে এটা শিল্পী আপনি তখন হবেন যখন আগে মানুষের বাচ্চা হবেন, তারপরে আপনি ওই গোষ্ঠীর শিল্পী হতে পারবেন। ছাত্র আন্দোলনে আপনি সক্রিয় ভূমিকা পালন করেছেন, যেমন সোশ্যাল মিডিয়াতে তেমনি রাজপথে আমরা দেখেছি। আসলে আপনি কোন এলাকায় ছিলেন তখন? আমি